হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল অ্যাসপিরেন্ট। আজ আমাদের অস্ত্র সিরিজের 4 নাম্বার ইংলিশ ক্লাস। এখানে আজ আমরা বেসিক্সের লাস্ট ক্লাস করব এবং কাল থেকে আমাদের অ্যাডভান্স ক্লাস, যেটা প্রোনাউনের উপরে হবে, সেটা স্টার্ট হবে। তো আজকে আমাদের বেসিক্স যেটা হবে সেটা পুরোপুরি ভার্বের উপরে বেসিক্স ক্লাস হবে। এর আগে আমরা লাস্ট 3টে ক্লাস আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন বা যতগুলো পার্টস অফ স্পিচ আছে সমস্ত পার্টস অফ স্পিচের বেসিক্স ডিসকাস করে নিয়েছি। তাই যদি ক্লাসগুলো দেখে না থাকো, ক্লাসগুলো অবশ্যই দেখে এসো। আমি সাব ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আজকের দেখো টপিকস আমাদের কি কি আছে। আজকের টপিকস আছে অক্সিলারি ভার্ব আর এর টাইপস, তার সাথে আছে মডাল ভার্বস, ঠিক আছে। আর টাইপস অফ ভার্বস এটা হচ্ছে বেসড অন ওয়ার্ক, কি কাজ করে ভার্ব সেন্টেন্সের মধ্যে সেটার উপরে টাইপস। এর মধ্যে এরই একটা পার্ট হচ্ছে আর্গেটিভ ভার্ব, বা যেটাকে আমরা হ্যাপেনিং ভার্বও বলে থাকি। এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। হ্যাপেনিং ভার্ব। আর তারপর আছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। একজন অবজেক্ট নেয় আর একজন অবজেক্ট নেয় না, ঠিক আছে, এটা আমরা দেখবো। আর এই যে আমরা 4টে বেসিক ক্লাস করলাম, এগুলো আমাদের কিভাবে কনসেপ্ট বিল্ড আপ করেছে এবং সেগুলো আমাদেরকে গ্রামারের এরর ফাইন্ড করতে বা এক্সামে কোশ্চেন সলভ করতে কিভাবে হেল্প করবে, সেগুলো আমরা আজকে এই কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে দেখবো। অনেক রুল আছে, সমস্ত রুল মুখস্থ না করে লজিক্যালি কনসেপ্ট ক্লিয়ার করে আমরা কিভাবে গ্রামার করতে পারবো বা আমাদের এক্সামে আমরা এরর ফাইন্ড করতে পারবো, সেগুলো আমরা আজকে দেখবো। চলো তাহলে ক্লাস স্টার্ট করা যাক। আজকের প্রথমে আমাদের ক্লাস আসছে, ক্লাসের মধ্যে আমরা ফার্স্ট ডিসকাস করব অক্সিলারি ভার্বের উপরে, ঠিক আছে। তো অক্সিলারি ভার্বকে মেনলি হেল্পিং ভার্বও বলা হয়, ঠিক আছে। এটা দু রকমের হয়, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডাল। এই প্রাইমারি ভার্বস, এবারে দুটোর মধ্যে ডিফারেন্স কি? এই প্রাইমারি ভার্ব আর মডাল ভার্বের মধ্যে ডিফারেন্স হলো এই প্রাইমারি ভার্বগুলো মেন ভার্ব হিসেবেও ইউজ হতে পারে সেন্টেন্সে, আবার হেল্পিং ভার্ব হিসেবেও ইউজ হতে পারে। যেমন আমি এই আগে ফর্মগুলো দেখে নেই। এই প্রাইমারি ভার্বের 3টে ফর্মে ইউজ হয়, যেমন হচ্ছে বি ফর্ম। এগুলো কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলো হচ্ছে আমাদের কি? বি ফর্ম। ডু ফর্ম কোনগুলো? ডু, ডাজ, ডিড। হ্যাভ ফর্ম কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। বুঝতে পারা গেছে? তো নর্মালি একটা জিনিস লক্ষ্য করবে যে আমি আগেই বলেছি প্রাইমারি ভার্ব সেন্টেন্সের মধ্যে মেন ভার্ব হিসেবে ইউজ হতে পারে, আবার হেল্পিং ভার্ব হিসেবেও ইউজ হতে পারে। যেমন আমি যদি তোমাদেরকে এখানে এক্সাম্পল দিই, আমান ইজ এ টিচার, সরি, দেখো, টিচার, ঠিক আছে। তাহলে এখানে ইজটা কি? এখানে আর কোনো ভার্ব নেই, তার জন্য ইজটা আমাদের এখানে কি ভার্ব? মেন ভার্ব, ঠিক আছে। আর যেখানে আমাদের বি ফর্ম মেন ভার্ব হয়, কোনো সেন্টেন্সের মধ্যে যদি বি ফর্ম মানে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়ার এগুলোর মধ্যে যদি কেউ মেন ভার্ব হয়, তাহলে সেটার একটা হাইফাই নাম থাকে, সেটাকে আমরা কি বলি? লিঙ্কিং ভার্ব। কি বলি? লিঙ্কিং ভার্ব। বুঝতে পারা গেছে? এখানে সাবজেক্ট কোনটা? আমার সাবজেক্ট। টিচার কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ কি? কারণ এই টিচারটা কোনো অবজেক্ট নয়, তার কারণ হচ্ছে কি, লিঙ্কিং ভার্ব যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকে বা মেন ভার্ব হিসেবে কাজ করে কোনো ভার্বের বি ফর্ম, তখন সেটা হচ্ছে কি করে, সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্ক কানেক্ট করে, ঠিক আছে। সাবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো আমরা আগের ক্লাসে পড়ে এসেছি, আমি এখানে ব্রিফে বলছি। সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে কি, যখন আমরা সাবজেক্টের সম্পর্কে আমাদেরকে কোনো ইনফরমেশন দেয়, যেমন অমন ইজ এ টিচার, অমন একজন শিক্ষক। তাহলে অমন আর শিক্ষক দুজনাই কিন্তু একই, সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট দুজনাই কিন্তু একই। তার জন্য অমনের সম্পর্কে যেহেতু ইনফরমেশন দেওয়া হয়েছে, অমন কি, অমনই টিচার, তার জন্য এটা কি, এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট। বুঝতে পারা গেছে? নেক্সট আমি যদি উদাহরণ দিই, রাহুল ডিড দ্য টাস্ক। এক্ষেত্রে কি হয়? রাহুল ডিড দ্য টাস্ক, এখানেও দেখো, এখানেও এখানে ডু ডিড, এখানে ডু ফর্ম, ভার্বের ডু ফর্ম ব্যবহার করা হয়েছে, এবং এখানে এরপরে অন্য কোনো যেহেতু ভার্ব নেই, তার জন্য এটাকে আমরা কি বলবো? মেন ভার্ব। এটা কিন্তু এখন হেল্পিং ভার্ব নয়, ঠিক আছে, বুঝতে পারা গেছে? কিন্তু আমি যদি এটাই বলি, রাহুল ডাজ নট গো টু স্কুল, রাহুল ডাজ নট গো টু স্কুল। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দেখো, এখানে এ একটা ভার্ব আছে, এ একটা ভার্ব আছে, ডু একটা ভার্ব আছে, ডু ভার্ব আছে, আর এখানে আরেকটা ভার্ব আছে কি, গো। তাহলে এক্ষেত্রে আমাদের প্রাইমারি ভার্ব কোনটা? প্রাইমারি ভার্ব ডু। এটা এখানে কি হয়েছে, যেহেতু সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব আছে, তাহলে দুটো ভার্ব থাকলে প্রাইমারি ভার্বটা আমাদের কি হিসেবে ব্যবহার করা হবে? এখানে হেল্পিং ভার্ব। এটা কিন্তু এখানে মেন ভার্ব নয়। এরপরে যেটা থাকবে সেটা হয়ে যাবে কি, আমাদের মেন ভার্ব। বুঝতে পারা গেছে? ঠিক সেম ভাবে আমি যদি বলি, রাহুল ইজ ইটিং
রাইস। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দেখো এখানে কিন্তু ইজটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ সেন্টেন্সের মধ্যে একটাই ভার্ব আছে, সেটা কি ইজ। ঠিক আছে, কিন্তু এখানে সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব আছে, একটা ইজ একটা ইটিং। ঠিক আছে, এক্ষেত্রে এই ইজটা বা বি ফর্মটা, ভার্বের বি ফর্মটা কি হয়ে যাবে? হেল্পিং ভার্ব। আর এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মেন ভার্ব। বুঝতে পারা গেছে? তাহলে সেন্টেন্সের মধ্যে যদি একটাই ভার্ব থাকে, সেটা যদি বি ফর্ম, ডু ফর্ম, হ্যাভ ফর্ম যাই হোক, একটাই যদি ভার্ব থাকে, সেটা যেই হোক সে হয়ে যাবে কি? মেন ভার্ব। কিন্তু সেন্টেন্সের মধ্যে যদি দুটো ভার্ব থাকে, তোমাদের ট্রিক্স মনে রাখতে পারো, সেন্টেন্সের মধ্যে যদি দুটো ভার্ব থাকে, প্রথমের ভার্বটা হবে হেল্পিং ভার্ব, পরেরটা হবে কি? মেন ভার্ব। আর একটা তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এখানে ভার্বের প্রত্যেকটা ফর্ম, বি ফর্ম, ডু ফর্ম, হ্যাভ ফর্ম, এগুলো কি সবগুলোই যখন মেন ভার্ব হিসেবে ইউজ হয় সেন্টেন্সের মধ্যে, তখন কি সেগুলো লিঙ্কিং ভার্ব হয়? না। শুধুমাত্র বি ফর্ম যদি আমাদের মেন ভার্ব হিসেবে ইউজ হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সেক্ষেত্রেই সেটা কি হয়ে যায়? লিঙ্কিং ভার্ব। কারণ কি? কারণ লিঙ্কিং ভার্বে কোনো অবজেক্ট থাকে না। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যদি এটা মুছে ক্লিয়ার করে দিই, এরপরে তোমাদেরকে দেখাই, একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবে, আমাদের যে লিঙ্কিং ভার্বটা আছে, এই লিঙ্কিং ভার্বে কি নেই? কোনো অবজেক্ট নেই, কোনো অবজেক্ট নেই। অমন ইজ এ টিচার, এখানে কি হয়েছে? এখানে ইজ হচ্ছে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ভার্বের বি ফর্ম, কিন্তু এখানে এর ভার্বের কোনো অবজেক্ট নেই। এখানে কি, এখানে কোনো অ্যাকশন হচ্ছে কি? এখানে কোনো অ্যাকশনই হচ্ছে না। যখন এটা মেন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে বি ফর্ম, তখন কোনো অ্যাকশন হচ্ছে না সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, এই কারণে কি করা হয়েছে? এখানে সাবজেক্টের সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয়েছে, যে সাবজেক্টটা কি। সাবজেক্ট, অমন ইজ এ টিচার, অমন একজন শিক্ষক, তাহলে অমনের সম্পর্কেই বলা হয়েছে সে কি? সেই শিক্ষক। তাহলে অমন আর টিচার দুজনেই একজনকে বোঝানো হয়েছে, তার জন্য এখানে কি করা হয়েছে? সাবজেক্টের সম্পর্কে কমপ্লিমেন্টারি ইনফরমেশন দেওয়া হয়েছে। এই কারণে এটাকে আমরা কি বলি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। কিন্তু আগে যে আমি উদাহরণটা দিয়েছিলাম, সি ডিড দ্য ওয়ার্ক বা সি ডিড দ্য টাস্ক, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে অ্যাকশন হয়েছে, সি ডিড দ্য টাস্ক, সে কাজটা করেছে। ঠিক আছে, এক্ষেত্রে কি? এক্ষেত্রে সে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, পার্টস অফ স্পিচ প্রোনাউন, এটা ভার্ব, মেন ভার্ব, যেহেতু একটাই ভার্ব আছে। আর এটা কি? সি ডিড দ্য টাস্ক, এখানে অবজেক্ট, সি ডিড হোয়াট? অবজেক্ট। ঠিক আছে, এখানে আমরা অবজেক্ট পাচ্ছি। তাহলে যেহেতু ডু ফর্মে আর হ্যাভ ফর্মে আমরা অবজেক্ট পাচ্ছি, তাই এই কারণে কি হয়? এইগুলো লিঙ্কিং ভার্ব নয়। শুধুমাত্র ভার্বের বি ফর্মটাই আমাদের কি? ভার্বের বি ফর্মটাই হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্ক কানেক্ট করে বলে এটাকে আমরা কি বলে থাকি? লিঙ্কিং ভার্ব। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো, অক্সিলারি ভার্বের মধ্যে আরেকটা ভার্ব আছে, যেটা হচ্ছে মডাল ভার্ব, যেটা যেমন ক্যান, কুড, মে, মাইট, সরি এই এমটা হবে না, টাইপিং মিস্টেক, উইল, শ্যাল, উড, শুড, অট টু, ইউজ টু, মাস্ট, নিড, দেয়ার, এগুলো হচ্ছে কি? মডাল ভার্ব। মনে রাখবে, এগুলো কিন্তু শুধুমাত্র হেল্পিং ভার্ব হিসাবেই ইউজ হয় সেন্টেন্সে, এগুলো কিন্তু মেন ভার্ব হিসাবে ইউজ হয় না। ঠিক আছে, এই দুটোর কথা বাদ দাও, এই দুটো একটু এক্সেপশন আছে, এগুলো পরে আমরা আরো ডিটেলসে যখন আসবো তখন দেখবো। এই নিড আর ডেয়ার এগুলো কি? মার্জিনাল অক্সিলারি, এগুলো মেন ভার্ব হিসেবে ইউজ হতেও পারে বা না হতেও পারে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? মডাল ভার্ব শুধুমাত্র হেল্পিং ভার্ব হিসাবেই ইউজ হয়, মেন ভার্ব হিসেবে ইউজ হয় না। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে ক্যান হচ্ছে কি? যে প্রথমে দুটো ভার্ব আছে, ক্যান আর ডু, তাহলে প্রথমের ভার্বটা আমাদের কি বলা ছিল? হেল্পিং ভার্ব, পরের ভার্বটা কি? মেন ভার্ব। তাহলে তুমি যদি এরকম উদাহরণ দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে সাবজেক্টের মধ্যে মডেল শুধুমাত্র হেল্পিং ভার্ব হিসাবেই ইউজ হয়। চলো নেক্সট। নেক্সট, এই এক্সাম্পলগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলোকে তোমরা ভাঙার ট্রাই করো। ঠিক আছে, পজ করো, দিয়ে নিজেরা ভাঙো, তোমাদেরকে এখানে এরর কারেকশন করতে হবে না, শুধুমাত্র ভাঙো কোনটা কি বলেছে। ঠিক আছে, আর ভাঙার পর বলো যে কোনটার সঙ্গে কোনটা হবে। হি এর সঙ্গে গো হবে না গাছ হবে, ডাজ নট এর সঙ্গে গো হবে না গাছ হবে, শুড নট এর সঙ্গে গো হবে না গাছ হবে। ঠিক আছে, এটা তোমরা ভাঙো। তাহলে আমি, তোমরা পজ করে করবে, আমি করে দিচ্ছি। এখানে কি? এটা সাবজেক্ট, এটা প্রোনাউন। ঠিক আছে, এটা কি? আমাদের প্রিপোজিশন, প্রিপোজিশন, এগুলো আমরা আগে ভেঙে চলে এসেছি, আগের ক্লাসগুলো দেখবে। এটা আমাদের কি? প্রিপোজিশনাল অবজেক্ট। ঠিক আছে, নাউন। তাহলে এখানে কোনটা হবে তোমরা বলবে। সেম ভাবে এখানে এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, এটা আমাদের কি? ভার্ব। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, প্রোনাউন। এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, এটা আমাদের কি? প্রিপোজিশনাল অবজেক্ট। ঠিক আছে, এটা আমাদের কি ভার্ব? এখানে দুটো ভার্ব আছে, একটা ডু ভার্ব আর একটা এখানে গো বা গাজ। তাহলে এটা হচ্ছে আমাদের মেন ভার্ব হবে, আর এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব হবে। ঠিক আছে, সেম ভাবে এটা আমাদের কি? সাবজেক্ট, যেটা কি? প্রোনাউন। এটা হচ্ছে আমাদের শুড, শ্যাল, শুড, এগুলো আমরা মাত্র পড়ে এলাম মডাল, মডাল ভার্ব। ঠিক আছে, যেটাও ওয়ান টাইপ অফ হেল্পিং ভার্ব। ঠিক আছে, এখানেও এটা হচ্ছে মেন ভার্ব, গো কাজ আছে, আর এটা হচ্ছে প্রিপোজিশন, আর এটা হচ্ছে কি? প্রিপোজিশনাল অবজেক্ট। এবার আমাকে বলো কোনটা ঠিক হবে কোনটা ভুল। হি এর সঙ্গে কি বসবে? হি এর সঙ্গে আমি বলে দিচ্ছি, তারপরে এক্সপ্লেন করছি। হি এর সঙ্গে গাজ, এটার সঙ্গে গো,
আর এটার সঙ্গে গো। কেন হলো? কেন হি এর সঙ্গে গাছ হলো? এখানেও তো হি আছে, এখানেও হি আছে, তাহলে এখানে হি এর সঙ্গে কেন গো হলো? এখানেও হি আছে, তাহলে এখানে হি এর সঙ্গে কেন গো হলো? চলো, এটা জানার আগে আমাদেরকে কিছু একটা জিনিস জেনে নিতে হবে। সেটা হচ্ছে, একটা জিনিস মনে রাখবে, ধরো বয়, গার্ল, এগুলো কি? এগুলো হচ্ছে নাউন। ঠিক আছে? এগুলো কি নাউন? এগুলো হচ্ছে সিঙ্গুলার। এগুলো হচ্ছে সিঙ্গুলার, বা বাংলাতে যদি আমরা বলি এক বচন, মানে একজনকে বোঝাচ্ছে। ঠিক আছে? এগুলোকে যদি আমরা প্লুরাল করি বা বহু বচন করি, প্লুরাল করি, তাহলে কি হবে? প্লুরাল করলে এটা হয়ে যাবে বয়েজ, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে গার্লস। ঠিক আছে? যা তোমরা শিখেছো এতদিন, কিছুক্ষণের জন্য ভুলে যাও। আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝার ট্রাই করো, দেখবে তোমাদের অনেক সুবিধা হবে। এটা নাউনের ক্ষেত্রে, ট্রি, ট্রি, এটাও যদি আমরা বলি এটাও নাউন, ট্রি থেকে কি ট্রিজ। ঠিক আছে? সেম ভাবে যদি আমরা ভার্বের ক্ষেত্রে দেখি, ভার্বের ক্ষেত্রে কিন্তু উল্টোটা। ভার্বের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা বলতে পারি, তোমার এখানে ভার্ব কোনগুলো? গো, ডু, ঠিক আছে, তারপর আর কি আছে? রান। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে? এক্ষেত্রে এটাকেও ভার্বেরও এস বাই এস যোগ করতে হয়, তাহলে এটা এটা কি হয়? গোজ হয়। এটা কি হয়? ডাজ হয়। এটা কি হয়? রানস হয়। ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে কি বলতো, এই গোজ, ডাজ, রানস, এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার। ভার্বের ক্ষেত্রে এস বাই এস যোগ থাকলে মনে রাখবে সেটা হয় সিঙ্গুলার, আর এস বাই এস যোগ না থাকলে সেটা হয় আমাদের কি? প্লুরাল। তাহলে আমরা কি বললাম এখানে? নাউনের ক্ষেত্রে যদি এস বাই এস যোগ থাকে, তাহলে সেটা হয়ে যায় কি? প্লুরাল। এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে। কিন্তু ভার্বের ক্ষেত্রে এস বা ইএস যোগ থাকলে সেটা হয়ে যায় কি? আমাদের সিঙ্গুলার। বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে? আর তাছাড়াও আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ভার্বের অনেকগুলো পার্ট আছে, যেমন হচ্ছে কি? ভি1, ভি2, ভি3, কেউ কেউ বলে তিনটে আছে, আবার কেউ বলে চারটে, কেউ বলে পাঁচটা, ভি5। ঠিক আছে? এখানে যেমন আমি যদি গোটা ধরি, গো, এটা ওয়েন্ট, এটা কি? গান। ভি4টা কি? ভি4টা হচ্ছে ভি1 প্লাস আইএনজি। ঠিক আছে? বা প্রেজেন্ট পার্টিসিপেল বলা হয় এটাকে, তাহলে এটা কি হবে? গোয়িং। আর এটা কি? এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যোগ। ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে? গাজ। বুঝতে পারা গেছে? তাহলে এই গোটাকে, এটাকে আমরা কি বলে থাকি? এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। কি ফর্ম? বেস ফর্ম। প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে হয় ডু, ডিড, ডান, ডুইং, আর কি? ডাজ। বুঝতে পারা গেছে? তাহলে একটা জিনিস এখানে মনে রাখবে, যে এখানে আমাদের কি দেখলাম, যে নাউনের সঙ্গে যদি আমরা এস বাই এস যোগ করি তাহলে প্লুরাল হচ্ছে, আর ভার্বের সঙ্গে এস বাই এস যোগ থাকলে সেটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়। ঠিক আছে? এই দুটো উল্টো, একে অপরের বিপরীত। এতটা ক্লিয়ার? এবারে এক্সাম্পলে আসা যাক। এক্সাম্পলে দেখো, এখানে হিটা কি? হিটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে? তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো তখন দেখবো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বটাও কি হবে? ভার্বটাও সিঙ্গুলার। এবারে আমাকে বলো, যে এখানে গো বা গোজ, এটা হচ্ছে কি? এখানে একটাই যেহেতু ভার্ব আছে, এটা মেন ভার্ব। এবারে ভার্বের কোনটা সিঙ্গুলার ফর্ম? আমি এইমাত্র বললাম ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যোগ থাকে তাহলে সেটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়। ঠিক আছে? সেটা আমাদের কি হয়? সেটা আমাদের কি হয়? সিঙ্গুলার হয়। ঠিক আছে? তাহলে হিটা এখানে সিঙ্গুলার, একজনকে বুঝিয়েছে, তাহলে এখানে ভার্বটাও সিঙ্গুলার হবে। কোনটা? গোজ বা গাজ। এটা আমাদের কি? এটা সিঙ্গুলার, তার জন্য সিঙ্গুলার হবে। সেম ভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে, তাহলে এখানেও তো ভার্বটা সিঙ্গুলার, তাহলে এখানে কেন গোজ হলো না? এখানে কেন গো হলো বা প্লুরাল হলো ভার্বের? একটা জিনিস মনে রাখবে, এখানে একটা রুল আছে, মনে রাখবে, রুল না, নর্মালি মনে রাখবে, যে যদি ভার্বের ডু, ডাজ বা ডু ডু ফর্ম থাকে, ডু, ডাজ, ডিড, মানে যেটা মেনলি ডু ফর্ম, কি ফর্ম? যেটা মেনলি ডু ফর্ম থাকে, আর তার সাথে যদি মডাল থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে ডু, ডাজ, ডিড থাকলে বা মডাল থাকলে এর ফলে, এরপরে সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম বসে। কে বসে? বেস ফর্ম, মানে ভি1 বসে। তাহলে ডু, ডাজ, ডিড বা মডাল যদি থাকে, তাহলে এরপরে আমাদের কে বসে? ভার্বের বেস ফর্ম। কোনটা? গো এন্ড গানের গো, ডু রিড গানের ডু, প্রথম ফর্মটা। তাহলে এক্ষেত্রে আমাদের কি আছে? এক্ষেত্রে আমাদের এক্সাম্পলে দেখো, এখানে ডু, ডাজ, ডিড এর ডু ফর্মের ডাজ আছে, আর এখানে কি আছে? শুড আছে, মডাল আছে। তাহলে আমরা কি বলেছিলাম,
যদি সেন্টেন্সের মধ্যে ডু ডাজ ডিড থাকে বা মডাল থাকে, তাহলে আমাদের ভার্বের কোন ফর্মটা বসবে? বেস ফর্ম। এই কারণে বেস ফর্ম বসেছে। বুঝতে পারা গেছে? চলো নেক্সট আসা যাক। এবারে আমরা ভার্বটা পড়বো, এটা কি কি কাজ করে বেসড অন ওয়ার্ক। বেসড অন ওয়ার্ক, ঠিক আছে? তাহলে ভার্ব সেন্টেন্সের মধ্যে কি কি কাজ করে সেই বেসিসে আমরা ভার্বের টাইপস দেখব। প্রথমত ভার্ব অ্যাকশন বা ডুইং হিসাবে ইউজ করে, অ্যাকশন বা ডুইং হিসাবে ইউজ হয়, ঠিক আছে? কোনো কিছু অ্যাকশন করছে বা কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাকশন হচ্ছে, কোনো কাজ করছে, এটা বোঝাতে কি হয়? আমাদের ভার্ব ইউজ হয়, ঠিক আছে? আর কি হিসাবে ইউজ হয়? লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়। এটা আমরা পড়েছি যে লিঙ্কিং ভার্ব হিসেবে কখন ইউজ হয়? যখন হচ্ছে কোনো সাবজেক্টের সম্পর্কে কিছু বলা হয়, যেমন হচ্ছে রাহুল ইজ এ টিচার, ঠিক আছে? এখানে কি সাবজেক্টের সম্পর্কে বলা হয়েছে রাহুল ইজ টিচার, তাহলে সেক্ষেত্রে এটা কোনো অ্যাকশন করছে না, সাবজেক্টের সম্পর্কে বলা হচ্ছে যে যে যার সম্পর্কে, এক্ষেত্রে যার সম্পর্কে বলা হয় সে হয়ে যায় সাবজেক্ট, এটা কি পার্টস অফ স্পিচ নাউন, ঠিক আছে? আর যেহেতু সাবজেক্টের সম্পর্কে যেটা বলা হবে সেটা হয়ে যাবে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্টকে যে কমপ্লিমেন্ট করবে সেটা হয়ে যাবে কি আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এখানে সাবজেক্টকে আর সাবজেক্ট কমপ্লিমেন্টকে এই আমাদের কি করে? বি ভার্ব বা এটা লিঙ্কিং ভার্বটা কি করে? লিঙ্ক করে, এটা এখানে মেন ভার্ব। আর যেহেতু এটা এখানে মেন ভার্ব, সাবজেক্টের মধ্যে যদি বি ফর্ম মেন ভার্ব হিসেবে, সেন্টেন্সের মধ্যে যদি বি ফর্ম মেন ভার্ব হিসেবে কাজ করে, তাহলে সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি লিঙ্কিং ভার্ব। বুঝতে পারা গেছে? এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে গোটা সেন্টেন্সের মধ্যে কোনো অবজেক্ট নেই। রাহুল ইজ এ টিচার, এক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে কোনো অবজেক্ট আছে না? নেই। রাহুল হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে মেন ভার্ব বা লিঙ্কিং ভার্ব, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখানে কি দেখবো? এখানে কোনো অ্যাকশন হয় না আর এখানে অবজেক্টও থাকে না। তাহলে মেনলি লিঙ্কিং ভার্বের মধ্যে কোনো অ্যাকশন হয় না আর কোনো অবজেক্ট থাকে না। আর ভার্বের মেন, আর প্রথমেরটাই কি? প্রথমেরটা অ্যাকশন হয়। যেমন আমি যদি বলি হি ডিড দ্য টাস্ক, ঠিক আছে? তাহলে হিটা এখানে সাবজেক্ট, এটা কি সাবজেক্ট প্রোনাউন, ঠিক আছে? ডিডটা কি? ডিডটা এখানে মেন ভার্ব। হি ডিড হোয়াট? টাস্ক, টাস্কটা এখানে কি? অবজেক্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের মেনলি এটা হচ্ছে আমাদের অ্যাকশন, মানে যখন ভার্ব অ্যাকশন হিসেবে কাজ করে কোনো সেন্টেন্সের মধ্যে, অ্যাকশন অ্যাকশন করে, অ্যাকশন হয় কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের কারণে, তখন সেটা হচ্ছে আমাদের কি? অ্যাকশন বা ডুইং। বেসড অন ওয়ার্ক মানে ভার্ব আমাদের সেন্টেন্সের মধ্যে কি কিভাবে ইউজ হয়? এক হচ্ছে অ্যাকশন করে, আর একটা কি? একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর একটা হচ্ছে হ্যাপেনিং বা আর্গেটিভ ভার্ব। এটা আমরা পরে আসছি। তাহলে এখানে দেখতে পেলে অ্যাকশন হয়, এক্ষেত্রে কি? অবজেক্ট আছে, ঠিক আছে? এখানে দুটো জিনিস হতে পারে, প্রথমটা হচ্ছে অবজেক্ট আছে, আরেকটা আমি যদি উদাহরণ দিই তোমাদেরকে, ধরো আমি উদাহরণ দিচ্ছি, আহ পরই আছে উদাহরণগুলো, চিন্তা নেই। এই দেখো, সি ওয়েন টু দিল্লি, এখানে কি? এখানে সে দিল্লি গেছিল, তাহলে এখানেও অ্যাকশন হচ্ছে, সে গিয়েছিল, অ্যাকশন হচ্ছে, এখানে আমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। কোন সাবজেক্ট? প্রোনাউন, ঠিক আছে? ওয়েন্ট হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে? টু হচ্ছে কি? প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর কি আছে? প্রিপোজিশনাল অবজেক্ট। এখানে সেন্টেন্সের মধ্যে অ্যাকশন হলেও ভার্বের কোনো অবজেক্ট নেই। তাহলে আমি এটাই বলতে চাইছি, যখন কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাকশন হয়, তাহলে সেক্ষেত্রে অবজেক্ট থাকতেও পারে আবার না থাকতেও পারে, মেবি ইয়েস অর মেবি নট, ঠিক আছে? লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে কি? এখানে কোনো অ্যাকশন হবে না আর এখানে কোনো অবজেক্ট থাকবে না। বুঝতে পারা গেছে? হ্যাপেনিং বা আর্গেটিভ ভার্ব কোনগুলো? হ্যাপেনিং বা আর্গেটিভ ভার্ব কোনগুলো হচ্ছে? এখানে এখানে তোমার অবজেক্ট, এখানেও অবজেক্ট থাকবে না, আমি উদাহরণ দিচ্ছি, এখানেও অবজেক্ট থাকবে না, এখানে সাবজেক্ট থাকবে, কিন্তু এখানে ডুয়ার থাকবে না, কোনো রিসিভার থাকবে, কোনো ডুয়ার থাকবে না, কে কাজটা করছে সেটা কি আমরা বলতে পারবো না। এখানে আসলে মেন কথা, কোনো কে কাজটা করছে আমরা সেটাই বলতে পারবো না। যেমন আমি যদি বলি গাড়িটা থেমে গেছে, কাপড়টা শুকিয়ে গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে আইসক্রিম গলে গেছে, তাহলে আইসক্রিমটা গলে গেছে, কিন্তু কে গলিয়েছে? এখানে এই ভার্বটা এখানে কিভাবে ইউজ হচ্ছে? কে গলিয়েছে সেটা আমরা জানি না। বা কাপড় শুকিয়ে গেছে, কে কাপড়টা শুকিয়েছে আমরা জানি না। হ্যাঁ, সায়েন্সের ক্ষেত্রে আমরা জানি যে এখান থেকে তোমার বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইভাপোরেশন হচ্ছে, এগুলো আমরা জানি। কিন্তু এখানে আমাদের ইংলিশের গ্রামার ক্লাস, এত সায়েন্সের লজিক লাগানোর কোনো প্রয়োজন নেই। তাহলে কাপড় শুকিয়ে যাচ্ছে, আইসক্রিম গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, এই জিনিসগুলোতে কি হচ্ছে? এই জিনিসগুলোতে আমাদের কে কাজটা করছে সেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, ঠিক আছে? বা সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তাই এই কারণে এখানেও কি হয়? এখানে কোনো অবজেক্ট থাকে না। সরি, বুঝতে পেরে গেছে আশা করছি। তাহলে এখানে যদি আমরা উদাহরণ দিয়ে দেখা যাক। তাহলে প্রথমে অ্যাকশনের ক্ষেত্রে যেটা আমরা দেখে এলাম, এখানে যদি আমরা সেন্টেন্সটাকে ভাঙি তাহলে কি হবে? মাই মাদার স্কোল্ডেড মি, এখানে ভার্ব কোনটা? মেন ভার্ব, এটা স্কোল্ডেড।
ঠিক আছে। মাদারটা কি? মাদারটা হচ্ছে আমাদের সাবজেক্ট নাউন। মাইটা কি? যারা আগের ক্লাস করেছে তারা জানে মাইটা হচ্ছে আমাদের নাউনকে যে কোয়ালিফাই করে সে হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? মাই, ইয়োর, ঠিক আছে, হ্যাঁ, এরকম যদি আমাদের থাকে তাহলে সেগুলো কি হয়ে যায়? পজিটিভ অ্যাডজেক্টিভ হয়। কি হয়? পজিটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পেরে গেছে? আর স্কোল্ডেড মি, ঠিক আছে, মাই মাদার স্কোল্ডেড মি, স্কোল্ডেড হুম? মি। তাহলে এখানে হোয়াট বা হুম দিয়ে ভার্বকে কোশ্চেন করলে অ্যান্সার আসছে, তাহলে এটা আমাদের কি? অবজেক্ট। বুঝতে পেরে গেছে? প্রোনাউন। তাহলে আমরা কি দেখলাম? যে ভার্ব যখন অ্যাকশন হিসাবে ব্যবহার হয় সেন্টেন্সের মধ্যে তখন অবজেক্ট থাকতেও পারে, এটা যেমন অবজেক্ট আছে, আর অবজেক্ট না থাকতেও পারে, এটা যেমন অবজেক্ট নেই। কিন্তু যদি আমরা ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয় তখন কি হয়? তখন সাবজেক্ট আর সাবজেক্টের সম্পর্কে যেটা বলা হচ্ছে তার মধ্যে লিঙ্কিং ভার্ব কি করে? কানেকশন ক্রিয়েট করে। তাহলে এখানে কি? অ্যারোগেন্ট, রাহুল ইজ অ্যারোগেন্ট। তাহলে অ্যারোগেন্টটা কি? অ্যারোগেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা দেখি অ্যারোগেন্সটা হচ্ছে নাউন, অ্যারোগেন্ট অ্যাডজেক্টিভ, অ্যারোগেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে বুঝবো? ছোট ছোট সেন্টেন্স বানিয়ে, অ্যারোগেন্ট টিচার, অ্যারোগেন্ট বয়। তাহলে এখানে টিচার, বয় এগুলো হচ্ছে নাউন, সেই নাউনকে কোয়ালিফাই করছে কে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে। তাহলে আমরা যখন বুঝতে পারবো না এরকম ছোট ছোট সেন্টেন্স বানিয়ে বুঝতে পারি। তাহলে রাহুল ইজ অ্যারোগেন্ট, রাহুলের সম্পর্কে বলা হচ্ছে। আমরা জানি অ্যাডজেক্টিভ একা আসতে পারে না, অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। এটা আমরা আগে এটা আমরা আগে পড়ে এসেছি যে এখানে কেন অ্যাডজেক্টিভ একা এসেছে, কারণ এখানে অ্যাডজেক্টিভ অ্যাজ এ সাবজেক্ট কমপ্লিমেন্ট ইউজ হয়েছে। কি হয়েছে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ এখানে এই অ্যারোগেন্ট অ্যাডজেক্টিভ কোন সাবজেক্টকে পেয়ে গেছে? রাহুল নামক সাবজেক্টটাকে কোয়ালিফাই করার জন্য পেয়ে গেছে। রাহুলের দোষ গুণ বোঝাচ্ছে। রাহুল ইজ অ্যারোগেন্ট, রাহুল কেমন? রাহুল অ্যারোগেন্ট। বুঝতে পারা গেছে? এই কারণে এখানে ইজ কি? এখানে ইজ মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আর যে ক্ষেত্রে এখানে কোনো অ্যাকশন হয়নি, আর যেখানে আমাদের বি ফর্ম বা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো মেন ভার্ব হিসেবে ইউজ হয়, সেটাকে আমরা কি বলি? লিঙ্কিং ভার্ব বলে থাকি। ঠিক আছে। তারপর কি? মিসেস কুন্ডু ইজ এ সায়েন্টিস্ট। তাহলে এখানে মিসেস কুন্ডু হচ্ছে আমাদের সাবজেক্ট, কি? নাউন। ঠিক আছে। ইজ হচ্ছে আমাদের কি? মেন ভার্ব। আর হচ্ছে কি? সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট হচ্ছে আমাদের কি? সায়েন্টিস্ট হচ্ছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, বুঝতে পারা গেছে? এটা হচ্ছে নাউন। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি? নাউন। এক্ষেত্রে ইজটা কি? এখানে ইজটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে এবং এটাও এক ধরনের কি? লিঙ্কিং ভার্ব। কারণ যখন সাবজেক্টের মধ্যে সাবজেক্ট এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের সম্পর্কে কিছু বলা হবে, ঠিক আছে, বা সাবজেক্টকে কমপ্লিমেন্ট করা হবে, তখন সেই ভার্বের অবজেক্ট থাকে না, সেক্ষেত্রে সাবজেক্ট সেক্ষেত্রে ইজ, অ্যাম, ইজ, আর বা আমাদের ভার্বের বি ফর্মটা কি হিসাবে ব্যবহার করা হয়? লিঙ্কিং ভার্ব হিসাবে ইউজ করা হয়। বুঝতে পারা গেছে? এক্ষেত্রেও দেখো কোনো আমাদের অবজেক্ট নেই, এক্ষেত্রে আমাদের সেন্টেন্সের মধ্যে কোনো অবজেক্ট থাকবে না। নেক্সট হচ্ছে হ্যাপেনিং ভার্ব। দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, বিগিন, ব্রেক, চেঞ্জ, ক্র্যাক, মুভ, ওপেন, স্টপ, মেল্ট, ড্রাই। এগুলো হচ্ছে আমাদের কি? হ্যাপেনিং ভার্ব বা আর্গেটিভ ভার্ব। কি ভার্ব? আর্গেটিভ ভার্ব। ঠিক আছে। এখানে এক্সাম্পল যদি আমরা দেখি, মনু ফেল ফ্রম দ্য স্টেয়ার্স, মনু সিঁড়ি থেকে পড়ে গেছে। ঠিক আছে। মনু ফেল ফ্রম দ্য স্টেয়ার্স, মনু সিঁড়ি থেকে পড়ে গেছে। এখানে দেখো মনু সিঁড়ি থেকে পড়ে গেছে, কিভাবে পড়ে গেছে, কে ফেলে দিয়েছে, মনুকে কে ফেলে দিয়েছে, মনু কোথা থেকে কিভাবে পড়ে গেছে সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে। এক্ষেত্রে যে রিসিভার, কে পড়ে গেছে? মনু পড়ে গেছে। তাহলে মনুর উপরে কাজটা করা হয়েছে, মনুর উপরে কাজটা করা হয়েছে, তাহলে মনু হচ্ছে রিসিভার। ঠিক আছে। কি এটা? রিসিভার। এখানে কোনো ডুয়ার নেই, অ্যাকচুয়ালি এখানে কোনো ডুয়ার নেই। যেমন আমি যদি এটাকে ভাঙি তাহলে সেন্টেন্সটা কি হবে? মনু হচ্ছে সাবজেক্ট আমাদের, এখানে সাবজেক্ট কি হয়? রিসিভার। ফেল হচ্ছে আমাদের ভার্ব, মেন ভার্ব। ঠিক আছে। ফেল হচ্ছে আমাদের কি? ভার্ব। ফ্রম হচ্ছে কি? ফ্রম হচ্ছে প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পর প্রিপোজিশনের পর কি থাকে? প্রিপোজিশনাল অবজেক্ট থাকে। তাহলে দেখো এই সেন্টেন্সটার মধ্যেও কোনো কি নেই? অবজেক্ট নেই, কারণ এখানে কোনো ডুয়ার নেই। মনু সিঁড়ি থেকে পড়ে গেছে, কে ফেলে দিয়েছে সেটা আমরা জানি না। তাহলে এখানে আমাদের মনু বা সাবজেক্ট যেটা সেটা হচ্ছে রিসিভার, মনুর উপরে কাজটা হয়েছে। বুঝতে পারা গেছে? ক্লোথেস ড্রাই কুইকলি ইন সামার। গরমের দিনে কাপড়গুলি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাহলে কিভাবে শুকিয়ে যায়, কে শুকিয়ে দিয়েছে সেটাও আমরা জানি না। তাহলে এখানে আমাদের কি হয়ে যায়? এখানে যে সাবজেক্ট, এটা আমি যদি এই সেন্টেন্সটাকে ভাগি তাহলে এটা হচ্ছে কি? সাবজেক্ট নাউন। ঠিক আছে। সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ড্রাইটা হচ্ছে ভার্ব। ঠিক আছে। কুইকলিটা হচ্ছে কি? ড্রাই কুইকলি। তা কেমন ভাবে শুকিয়ে যায়? খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাহলে ভার্বকে কোয়ালিফাই করছে, ভার্বকে কে কোয়ালিফাই করে? অ্যাডভার্ব। ইনটা হচ্ছে আমাদের কি? প্রিপোজিশন। আর এর পরে কে আসে? প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে এখানে যদি আমরা সেন্টেন্স গুলো দেখি, মনু সিঁড়ি থেকে পড়ে গেছে, কাপড় শুকিয়ে গেছে, তাহলে কে শুকিয়েছে? কে শুকিয়েছে আমি জানি না। ঠিক আছে। কিন্তু কাজটা হয়েছে কার উপরে হয়েছে? কাপড়ের উপরে হয়েছে। কাপড়টা শুকিয়ে গেছে, কে শুকিয়েছে আমাদের জানা নেই। মনু সিঁড়ি থেকে পড়ে গেছে, কে ফেলেছে আমাদের জানা নেই, কিন্তু মনু পড়ে গেছে, মনুর উপরে কাজটা হয়েছে। তাহলে ক্লোথ, মনু, এখানে সাবজেক্ট কি হয়? এখানে সাবজেক্টই রিসিভার হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে উপরে এগুলো দিয়ে আছে এগুলো মুখস্থ করলে হবে না, এগুলো কিন্তু সেন্টেন্স ওয়াইজ চেঞ্জ হয়। যেমন আমি যদি বলি যে দ্য কার স্টপড,
দ্য বাইসাইকেল স্টপ, তাহলে কি গাড়িটা থেমে গেছে, ঠিক আছে, গাড়িটা থেমে গেছিল বা গাড়িটা থেমে গেছে। এক্ষেত্রে কি গাড়িটাকে কে থামিয়েছে আমরা জানি না, ঠিক আছে, গাড়িটা কে থামিয়েছে আমরা জানি না, ঠিক আছে, কিন্তু গাড়িটা আমরা এটুকু বলতে পারছি গাড়িটা থেমে গেছে। কিন্তু সেম ভাবে এই কোশ্চেনটাকে যদি আমরা এরকম, এই এক্সাম্পলটাকে যদি আমরা এরকম ভাবে সেট করি, আই স্টপ মাই কার, আই স্টপ মাই কার, এক্ষেত্রে কিন্তু আমরা প্রপার পাচ্ছি আমি, এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, স্টপটা হচ্ছে আমাদের কি ভার্ব, ঠিক আছে, আই স্টপ হোয়াট মাই কার অবজেক্ট, এখানে আমরা অবজেক্ট পাচ্ছি, আর এটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো সবসময় যে আর্গেটিভ বা হ্যাপেনিং ভার্ব হবে তার কোনো মানে নেই, সেন্টেন্সে কিভাবে ইউজ হচ্ছে সেই বেসিসে এগুলো চেঞ্জ হয়ে যায়। সরি, বুঝতে পারা গেছে? তাহলে এই আমরা আর্গেটিভ ভার্ব বা হ্যাপেনিং ভার্ব সম্পর্কে কি জানলাম, যে এখানে কোনো এই সেন্টেন্সের মধ্যে আর্গেটিভ ভার্ব যখন ইউজ হয় কোনো সেন্টেন্সের মধ্যে তখন সেই সেন্টেন্সে কোনো রকম অবজেক্ট থাকে না, এখানে আমরা কোনো রকম অবজেক্ট পাবো না, এখানে কোনো ডুয়ার থাকে না, কে কাজটা করছে সেটা আমরা জানি না, ঠিক আছে। আহ, যেমন আমি যদি বলি আইসক্রিম মেল্ট, আইসক্রিম, আইসক্রিম, আইসক্রিম মেল্ট, আইসক্রিমটা গলে গেছে, কে গলিয়েছে আমরা জানি না, কিন্তু যার উপরে হয়েছে বা যেটা হয়েছে যে কাজটা হয়েছে সেটা আমরা জানি। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ডুয়ার আর একটা হচ্ছে রিসিভার, একজন কাজটা করে আর একজনকার উপরে করা হয়, যেমন আই স্টপ মাই কার, তাহলে কে কাজটা করছে, আমি কাজটা করছি, কার উপরে করা হচ্ছে, গাড়ির উপরে করা হচ্ছে, তাহলে আই হচ্ছে ডুয়ার আর কার হচ্ছে রিসিভার এক্ষেত্রে। কিন্তু এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে দেখো আইসক্রিম মেলস, মনু ফেল ফ্রম দ্য স্টেয়ার্স, ক্লোথেস ড্রাই কুইকলি, এখানে ক্লোথেস ড্রাই কুইকলি মানে কাপড়গুলি তাড়াতাড়ি শুকিয়ে গেছে, কাপড়গুলি তাড়াতাড়ি শুকিয়ে গেছে, এখানে কাপড়গুলোকে কে শুকিয়েছে আমরা জানি না, কাপড়গুলি শুকিয়ে গেছে আমরা বুঝতে পারছি, কাপড়গুলোর উপরে কাজটা করা হয়েছে, কিন্তু কে কাজটা করেছে, ডুয়ার মিসিং, এখানে আমাদের কোনো ডুয়ার নেই, বুঝতে পারা গেছে, এখানে আমাদের কোনো ডুয়ার নেই, শুধুমাত্র কে আছে, রিসিভার, সাবজেক্ট রিসিভার হয়ে যায় এখানে। তার জন্য যখন হ্যাপেনিং ভার্ব ইউজ হয় কোনো সেন্টেন্সের মধ্যে সেক্ষেত্রে আমাদের অবজেক্ট থাকে না। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো আমরা পড়বো আমাদের বহুল অপেক্ষিত সেই ভার্বের ধারণা নিয়ে, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। এবারে ট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি, ট্রানজিটিভ ভার্ব হলো কিছুই না, এটার মধ্যে অবজেক্ট থাকবে, এবং এক্ষেত্রে অবজেক্ট, এক্ষেত্রে যখন সেন্টেন্সটা আমরা রেডি করব সেক্ষেত্রে সেন্টেন্সের সাবজেক্টের একটা অ্যাকশন অবজেক্টের কাছে ট্রান্সফার হবে। ট্রানজিটিভ, ট্রান্স কথাটা হচ্ছে যদি আমরা রুট ওয়ার্ড দেখি, ট্রান্স মানে হচ্ছে মোশন, কি মোশন মানে গতি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো ট্রান্সফার, ট্রান্সফরমেশন, এগুলো সবই কি মোশন রিলেটেড, বুঝতে পারা গেছে। তারপর দেখো তাহলে আর আর ইন্ট্রানজিটিভ ভার্ব কি, এই সেন্টেন্সের মধ্যে কোনো রকম এই ভার্ব কোনো রকম অবজেক্ট নেবে না বা কোনো রকম ট্রান্সফার হবে না অ্যাকশনের, বুঝতে পারা গেছে। এবারে আমি যদি এখানে উদাহরণ দিই, আই স্ল্যাপড কার্তিক, তাহলে এখানে কি হচ্ছে ভালো করে দেখবে, আই স্ল্যাপড কার্তিক, আইটা এখানে কি সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি প্রোনাউন, স্ল্যাপটা হচ্ছে মেন ভার্ব, কার্তিক হচ্ছে কি আই স্ল্যাপড হুম, কার্তিক, তাহলে এখানে কি অবজেক্ট পাচ্ছি নাউন। তাহলে এখানে আমি যে তাকে চড়িয়েছি, আমার চড়ানোটা, আমার কাছ থেকে চটটা কার কাছে চলে গেছে, কার্তিকের কাছ থেকে চলে গেছে, তাহলে এখানে ভার্ব কি নিচ্ছে, ভার্বের, এখানে ভার্বের অবজেক্ট পাচ্ছে, একটা ট্রান্সফার হচ্ছে, যে অ্যাকশনটা আমি করছি, আমি যে চড়াচ্ছি এটা একটা অ্যাকশন, তাহলে এই অ্যাকশনটা কার কাছে ট্রান্সফার হচ্ছে, কার্তিকের কাছে ট্রান্সফার হচ্ছে। তো এই কারণে এই স্ল্যাপটা কি, এই স্ল্যাপটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, বুঝতে পারা গেছে। তারপর আমি যদি বলি মাই ফাদার স্কোল্ডেড মি, ঠিক আছে, এখানে কি, এখানে হচ্ছে আমার বাবা আমাকে চড়িয়েছে, তাহলে আমার বাবা যে অ্যাকশনটা করেছে বা আমাকে আমাকে সরি চড়িয়ে নয় বকেছে, আমার বাবা যে আমাকে বকেছে, তাহলে বকেছিল সেই বকাটা কার কাছে, বাবার কাছ থেকে কার কাছে চলে গেছে, আমার কাছে, তাহলে এই যে অ্যাকশনটা ট্রান্সফার হচ্ছে এই কারণে এটাকে আমরা কি বলি, ট্রানজিটিভ ভার্ব, আর এটার মধ্যে থেকে একটা অবজেক্ট আছে, আমি যদি এটাকে ভাঙি তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন ভার্ব, আর এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, মাই ফাদার স্কোল্ডেড হুম, আমি যদি ভার্বকে ভার্ব ফর্ম দিয়ে কোশ্চেন করি সেক্ষেত্রে আমরা কি পাই, সেক্ষেত্রে আমরা অ্যান্সার যদি পাই তাহলে সেটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটাও কি আমাদের স্কোল্ডেড স্ল্যাপড, এটা হচ্ছে আমাদের কি ট্রানজিটিভ ভার্ব, বুঝতে পারা গেছে। এবারে ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো, যেগুলোর মধ্যে কোনো রকম সাবজেক্ট, এই যেগুলোর মধ্যে কোনো রকম অ্যাকশন ট্রান্সফার হবে না, যেমন আমি এখানে উদাহরণ দিই, অন্য পেনে করছি, দেখো আমি যদি এখানে উদাহরণ দিই, হি ইজ, ওয়েট, হি ইজ ক্রাইং, বা হি ইজ স্লিপিং, হি ইজ কি স্লিপিং, স্লিপিং,
এক্ষেত্রে দেখো হি ইজ ক্রাইং, হি ইজ স্লিপিং, এক্ষেত্রে কোনো অ্যাকশন ট্রান্সফার হচ্ছে কি? সে ঘুমাচ্ছে, তার সম্পর্কে বলা হয়েছে, সে কাঁদছে, সে ঘুমাচ্ছে। এক্ষেত্রে এক্ষেত্রে মেনলি অ্যাম, ইজ, আর এগুলো শুধুমাত্র এখানে কোন টেন্সে আছে এই টেন্সটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে, আর নাথিং মোর দ্যান দ্যাট। ঠিক আছে, বুঝতে পারা গেছে? তাহলে হি ইজ ক্রাইং, হি ইজ স্লিপিং, এখানে কোনো অ্যাকশন ট্রান্সফার হয়েছে না। এখানে এখানে কোনো অবজেক্ট আছে? এটার মধ্যে কোনো অবজেক্টও নেই। সে কাঁদছে বলা হয়েছে, সে কাঁদছে, সে ঘুমাচ্ছে এরকম বলা হয়েছে। তাহলে কি এখানে এগুলোর মধ্যে কোনো রকম অবজেক্ট আছে এই সেন্টেন্সগুলোর মধ্যে? না, নেই। আর কোনো অ্যাকশন ট্রান্সফার আছে? না, কোনো অ্যাকশন ট্রান্সফারও নেই। বুঝতে পারা গেছে? নেক্সট আসা যাক। আমি যদি এবারে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোনটার মধ্যে অ্যাকশন ট্রান্সফার হয়েছে আর কোনটার মধ্যে অ্যাকশন ট্রান্সফার হয়নি, বা কোনটা ট্রানজিটিভ ভার্ব সেন্টেন্সের মধ্যে যখন কোনো সেন্টেন্স থাকবে আমাদের যদি আইডেন্টিফাই করতে বলা হবে যে কোনটা ট্রানজিটিভ আর কোনটা ইনট্রানজিটিভ, আমরা বুঝবো কিভাবে? সিম্পল অ্যান্সার পড়ে দেখো, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। মোহন বট, ঠিক আছে। আর আমি একটা উদাহরণ দিচ্ছি, রাহুল স্লিপস, শ্যাম, রাহুল স্লিপস শ্যাম, রাহুল স্লিপস, স্লিপস হবে সাম। ঠিক আছে, এবার একটা কথা বলো, এই যে সেন্টেন্সটা আছে, প্রথম সেন্টেন্সটা মোহন বট, এটা কি দেখে তোমাদের মনে হচ্ছে যে এটা কমপ্লিট সেন্টেন্স? বা এরপরে মনে হচ্ছে না মোহন বট, মোহন কিনেছিল, কি কিনেছিল? কিছু কিনেছিল, গাড়ি, ঘোড়া, ব্যাগ, বই, ওষুধ, কি কিনেছিল? কিছু তো বুঝতে পারা যাচ্ছে না। তাহলে এখানে কিছু একটা আমার লাগবে, কিছু একটা অবজেক্ট লাগবে, কি কিনেছিল সেটা আমাদেরকে জানতে লাগবে, তবে যে সেন্টেন্সটা কমপ্লিট হবে। মোহন বট এ টয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমরা সেন্টেন্সটা পড়েই বুঝতে পারছি যে এর একটা অবজেক্ট লাগবে। এই কারণে এটা আমাদের কি ভার্ব? এই কারণে এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। সেম ভাবে এখানে দেখো, রাহুল স্লিপস স্যাম, এটা কি কোনো মানে হচ্ছে? রাহুল স্লিপস উইথ স্যাম, আফটার স্যাম, বিফোর স্যাম, কি কিছু একটা লাগাতে হবে। তাহলে আমরা যদি বলি রাহুল স্লিপস উইথ স্যাম, না না, একদম ভুল ভাববে না। রাহুল স্লিপস, দুজন ভাই দুজন মিলে একসাথে শুয়ে আছে আর কি, আর কিছু না। তাহলে কি রাহুল স্লিপস উইথ স্যাম, ঠিক আছে। তাহলে রাহুল স্লিপস, এখানেও আমাদেরকে মনে হচ্ছে যে কিছু একটা লাগবে। এটা কি আমাদের প্রিপোজিশন? প্রিপোজিশনের পর কি লাগবে? প্রিপোজিশনাল অবজেক্ট। ভালো করে দেখো, প্রিপোজিশনের পর কি? প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে এখানে যে আমাদের ভার্বটা আছে এই ভার্বটার মধ্যে কোনো রকম অবজেক্ট পাচ্ছে না। এর মধ্যে একটা আমি যদি এখানে অবজেক্ট ছিল প্রথমে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব ছিল। এক্ষেত্রে আমাদের প্রথমে এটা আমাদের অবজেক্ট ছিল, কিন্তু রাহুল স্লিপ স্যাম, এটা কি অবজেক্ট লাগছে সত্যি? এখানে কি স্লিপ স্যাম এই কথাটা কমপ্লিট হচ্ছে বা কথাটা কিছু মিনিং আসছে? কোনো কিছু মিনিং আসছে না। রাহুল স্যাম ঘুমায়, এরকম কিছু একটা মিনিং আসছে, ঠিকঠাক মানে আসছে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে কি দিতে হলো? একটা প্রিপোজিশন দিতে হলো। আর প্রিপোজিশন দেওয়ার পরই এই যে স্যাম অবজেক্টটা ছিল, এটা কার অবজেক্ট হয়ে গেল? প্রিপোজিশনের অবজেক্ট হয়ে গেল। তাহলে এক্ষেত্রে স্লিপসটা আমাদের কি? ইনট্রানজিটিভ। বুঝতে পারা গেছে? স্লিপসটা আমাদের কি? ইনট্রানজিটিভ। এবারে আমরা একটা জিনিস দেখবো, দেখো, এটা আমরা বুঝতে পেরে গেছি আশা করছি। এবারে এই যে ভার্বটা আছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এর বেসিসে কিভাবে ইউজ হয়? প্রথমত, কোনো কোনো ভার্ব ট্রানজিটিভও হতে পারে, ট্রানজিটিভ, দাঁড়াও, ট্রানজিটিভও হতে পারে, আবার ইনট্রানজিটিভও হতে পারে। একটাই ভার্ব কখনো কখনো সে ট্রানজিটিভ হিসেবে ইউজ হতে পারে, আবার কখনো কখনো ইনট্রানজিটিভ হিসেবে ইউজ হতে পারে, আবার কখনো কখনো সে শুধু ট্রানজিটিভ হিসেবে ইউজ হতে পারে, ট্রানজিটিভ, আবার কখনো কখনো সে শুধু ইনট্রানজিটিভ। বুঝতে পারা গেছে? তাহলে কিছু কিছু ভার্ব ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুটোই হতে পারে, আর কিছু শুধু ট্রানজিটিভ হয়, কিছু ইনট্রানজিটিভ হয়। তো বেশিরভাগ ভার্ব আমাদের কি হয়? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুটো হিসাবে ইউজ হয়। তার থেকে কিছু কম ট্রানজিটিভ, তার থেকে কিছু কম ইনট্রানজিটিভ। যদি আমরা এক্সাম্পল দিই এটার, দেখো এখানে আমি এক্সাম্পল দিচ্ছি যে একটা ভার্ব সেন্টেন্সের মধ্যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুটো ভাবে কিভাবে ইউজ হয়েছে। সেন্টেন্সটা দেখো, রোহন স্টাডিজ স্টাডিজ এভরিডে, তাহলে রোহনটা এখানে কি? রোহনটা এখানে হচ্ছে সাবজেক্ট। কোন পার্টস অফ স্পিচ? নাউন। স্টাডিজটা এখানে কি? স্টাডিজটা এখানে ভার্ব, মেন ভার্ব। এভরিডে, এটা আমাদের কি? যারা আগের ক্লাসগুলো দেখেছে তারা বলতে পারবে এভরিডেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখানে অ্যাডজেক্টিভের কোনো কারণ নেই, কারণ এখানে নাউন প্রোনাউনকে আমাদের এভরিডেটা কোয়ালিফাই করছে না, কাকে কোয়ালিফাই করছে? ভার্বকে কোয়ালিফাই করছে, তার জন্য এটা অ্যাডভার্ব। ঠিক আছে, আর কি ধরনের অ্যাডভার্ব সেটা আমরা আগের ক্লাসে পড়েছি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কত তাড়াতাড়ি বা কোনো কাজটা করছে।
কম করছে, প্রতিদিন করছে, রোজ করছে, অনেক দিন পর পর করছে, সেটাকে আমরা কি বলি? ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। আবার এখানে রোহন স্টাডিজ এভরিডে, রোহন প্রতিদিন পড়াশোনা করে। কি পড়াশোনা করে আমার দেখার দরকার নেই, এখানে ভার্ব কি কোনো অবজেক্ট নিয়েছে? এখানে এই স্টাডিজ ভার্বটা কোনো অবজেক্ট নিয়েছে? নেয়নি। এটা কি? এটা আমাদের অ্যাডভার্ব। তাহলে এই সেন্টেন্সের মধ্যে কোনো অবজেক্ট নেই, উপরন্তু সেন্টেন্সটা কমপ্লিট। তাহলে রোহন স্টাডিজ এভরিডে, কি পড়াশোনা করে আমার দেখা দরকার না, রোহন প্রতিদিন পড়ে। ঠিক আছে, বই পড়ে, গল্প বই পড়ে, ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, ইংলিশ পড়ে, ম্যাথ পড়ে, রিজনিং করে, আমার দেখার দরকার নেই। তাহলে আমার এখানে কি? স্টাডিজ এভরিডে। তাহলে এই ভার্বটা কোনো অবজেক্ট নেয়নি। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা হচ্ছে ইনট্রানজিটিভ। এখানে কোনো অবজেক্ট নেই, আমি লিখে দিচ্ছি নো অবজেক্ট। তাহলে এই ভার্বটাকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ। বুঝতে পারা গেছে? সেম ভাবে এই স্টাডিজ দিয়ে আমি যদি এক্সাম্পল দিই, তাহলে এই সেন্টেন্সটা দেখো, রোহন স্টাডিজ ফিজিক্স এভরিডে। তাহলে এখানে কি? রোহনটা আমাদের সাবজেক্ট, কোন পার্টস অফ স্পিচ? নাউন। স্টাডিজ হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, রোহন স্টাডিজ হোয়াট, রোহন কি পড়ে? ভার্বকে হোয়াট দিয়ে কোশ্চেন করলে আমাদের কি আসছে? অ্যান্সার আসছে। তাহলে এটা আমাদের অবজেক্ট, যেহেতু নাম বোঝাচ্ছে তার জন্য নাউন। ঠিক আছে, আর এভরিডেটা কি? একটু আগে আমরা পড়ে এলাম, এটা হচ্ছে ভার্বকে কোয়ালিফাই করছে স্টাডিজ এভরিডে। তাহলে এটা হচ্ছে আমাদের কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বুঝতে পারা গেছে? তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই ভার্বটা কিন্তু অবজেক্ট নিয়েছে। এই ক্ষেত্রে এই ভার্বটার অবজেক্ট লিখেছে রোহন, পার্টিকুলার ভাবে স্পেসিফিক ভাবে বলে দিয়েছে রোহন কি পড়ে? রোহন ফিজিক্স পড়ে, প্রতিদিন পড়ে। তাহলে এক্ষেত্রে এই ভার্বটা কি নিয়েছে? এটা অবজেক্ট আছে, অবজেক্ট আছে। এক্ষেত্রে এই ভার্বটা আমাদের কি ভাব? ট্রানজিটিভ। বুঝতে পারা গেছে? তাহলে আমরা একটা জিনিস দেখলাম এখানে, যে আমাদের কখনো কখনো একটা ভার্ব ট্রানজিটিভ হিসেবে ইউজ হতে পারে, আবার ইনট্রানজিটিভ হিসেবেও ইউজ হতে পারে। বুঝতে পারা গেছে? এটাই দেখানো ছিল। নেক্সট এই এক্সাম্পলটাও দেখো, এখানে একটা ড্রাইভ ভার্বেরই দুটো ভাগ আছে, একটা ড্রাইভ, একটা ড্রোভ। একটা প্রেজেন্টে আছে, একটা পাস্টে আছে। তাহলে এখানে আমাদের কি? এটা হচ্ছে সাবজেক্ট, নাউন। ড্রাইভটা হচ্ছে আমাদের কি? ভার্ব। আর র্যাজলিটা কি? র্যাজলি হচ্ছে রাহুল ড্রাইভস র্যাজলি। এখানে কি ভার্বকে কোয়ালিফাই করেছে? অবশ্যই ভার্বকে কোয়ালিফাই করেছে। কিরকম ভাবে ড্রাইভ করে? রাসলি ড্রাইভ করে। তাহলে ভার্বকে যেহেতু কোয়ালিফাই করছে, তাহলে এটা কি? অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। এগুলো আমরা আগের দিনে পড়ে এসেছি। যদি না তোমরা ক্লাসটা করে থাকো, অবশ্যই এক দুই তিন তিনটে ক্লাস করে নাও। সেম ভাবে এখানে দেখো, এখানে যে এই ভার্বটা আছে, এখানে কোনো অবজেক্ট নিয়েছে কি? কোনো অবজেক্ট নেয়নি, নো অবজেক্ট। অবজেক্ট, কোনো অবজেক্ট নেয়নি। এই কারণে এটা আমাদের কি? ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। ঠিক আছে, কিন্তু এখানে দেখো, এটা ভার্ব, এটা আমাদের সাবজেক্ট, যেটাকে আমরা নাউন বলছি। ঠিক আছে, এটা এন না, রাজু ড্রোভ দ্য কার র্যাজলি। এখানে দেখো, রাজু ড্রাইভস র্যাজলি। প্রথমে কি আছে? ড্রাইভস, মানে যা যাই চালায় সবই র্যাজলি চালায়। ঠিক আছে, সে গাড়ি হোক, ঘোড়া হোক, ঠিক আছে, মোটর সাইকেল হোক, সাইকেল হোক, যাই চালায় র্যাজলি চালায়। ঠিক আছে, এটা কমপ্লিট সেন্টেন্স। এবারে সেম ভাবে এখানে স্পেসিফিক করে বলে দিয়েছি, রাজু ড্রোভ দ্য কার। কিটা র্যাশলি চালাই? গাড়িটা র্যাশলি চালাই, কার। তাহলে ড্রোভ হোয়াট, ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে আমরা কি পাচ্ছি? অবজেক্ট পাচ্ছি। ঠিক আছে, অবজেক্ট নাউন। তাহলে এখানে আমাদের কি বলছে? আর র্যাশলিটা কি? র্যাশলিটা একটু আগে দেখে এসেছি, অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝতে পারা গেছে? তাহলে আমরা এখানে কি বলতে পারি? তাহলে এই ভার্বটা কি নিয়েছে? অবজেক্ট নিয়েছে। তাহলে এটা কি ভার্ব? এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার হয়েছে? আমি এটাই দেখাতে এই উদাহরণগুলো দিয়েছিলাম, যে একটা ভার্ব সেন্টেন্সের মধ্যে ট্রানজিটিভ হিসেবে ইউজ হতে পারে, আবার ইনট্রানজিটিভ হিসেবেও ইউজ হতে পারে। বুঝতে পারা গেছে? নেক্সট, নেক্সট দেখো, নেহা কক্কর ক্রাইজ এ লট। হ্যাঁ, যে কোনো শ্রোতেই দেখবে একটু ইমোশনাল হয়ে গেলে কেঁদে দেয়। ভালো গুণ, এটা মানুষের মধ্যে থাকা ভালো। দেখো, ওটা নিয়ে আমাদের জেনে লাভ নেই, আমাদের গ্রামার শিখতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? নেহা কক্কর। কি? নাউন, পার্টস অফ স্পিচ। ঠিক আছে, ক্রাইজটা আমাদের কি? ক্রাইজটা হচ্ছে ভার্ব। আর এ লট, এটা কি আর্টিকেল? না, এটা পুরোটা একসাথে। এ লট, এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ডিগ্রি। কারণ কি? এখানে ভার্বকে কোয়ালিফাই করছে, অ্যাডভার্ব অফ ডিগ্রি। ঠিক আছে, কেমন কাঁদে? প্রচুর, প্রচুর কাঁদে, কম কাঁদে, এটা কি? ইন্টেন্সিটি বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব অফ ডিগ্রি, তার তীব্রতাটা বোঝাচ্ছে, মানে কতটা, কিরকম কাঁদে, বিরাট কাঁদে, কম কাঁদে, হালকা কাঁদে। এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ডিগ্রি। আবার ভার্বকে কোয়ালিফাই করছে, কাকে কোয়ালিফাই করছে? এই কারণে অ্যাডভার্ব। এবারে এখানে কি কোনো অবজেক্ট আছে? এখানে কোনো অবজেক্ট নেই, এখানে অবজেক্ট নেই। তাহলে যেখানে অবজেক্ট নেই সেটা আমাদের কি ভার্ব হয়ে যায়? যেটা আমাদের অবজেক্ট নেই সেটা আমাদের ইনট্রানজিটিভ। কি? ইনট্রানজিটিভ। ঠিক আছে, সেম ভাবে ইগল ফ্লাই অ্যাবাভ দ্য ক্লাউডস।
এটা আমরা শুনেছি, এটা আমাদের একটা নীতি কথা ছিল। ঈগল হচ্ছে আমাদের কি, মেঘের উপরে ওড়ে, তাই বৃষ্টি হলে ও মেঘের উপরে চলে যায়, বৃষ্টি ওর নিচে চলে আসে, ঠিক আছে। ঈগল অ্যাটিটিউড রাখা দরকার লাইফে অনেক গ্রো করতে গেলে। এখানে দেখো, এখানে আমাদের ঈগল ফ্লাই অ্যাবাভ দ্য ক্লাউডস, এটা যদি আমরা ভাঙি তাহলে কি হবে, ঈগলটা হচ্ছে সাবজেক্ট, ফ্লাই হচ্ছে আমাদের কি, ফ্লাই হচ্ছে আমাদের ভার্ব, কি ভার্ব সেটা আমরা এক্ষুনি দেখতে পাবো। অ্যাবাভটা হচ্ছে কি, অ্যাবাভটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, প্রিপোজিশন। আর ক্লাউডসটা হচ্ছে আমাদের কি, প্রিপোজিশনের পর থাকলে সেটাকে আমরা কি বলি, প্রিপোজিশনাল অবজেক্ট, নাউন। বুঝতে পারা গেছে? তাহলে এবার আমাকে বলো, এখানে কি অবজেক্ট আছে, এই অবজেক্ট আছে, এই ভাবটা কি কোনো অবজেক্ট নিয়েছে, ইগল ফ্লাই অফ দ্য ক্লাউডস কোনো অবজেক্ট নিয়েছে, নেয়নি। তাহলে এই ভাবটা আমাদের কি, এই ভাবটা আমাদের ইনট্রানজিটিভ। এরকম অনেক গাদা গাদা উদাহরণ পেয়ে যাবে মেনলি ইনট্রানজিটিভ ভার্বের। ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ যেমন তোমরা রান বলতে পারো, রান ইনট্রানজিটিভ ভার্ব, গো বলতে পারো ইনট্রানজিটিভ ভার্ব, ওয়াক বলতে পারো ইনট্রানজিটিভ ভার্ব, এরকম গাদা গাদা আছে। তারপর আর কি আছে, ক্রাই, স্মাইল, ঠিক আছে, স্লিপ, দুটো স্লিপ, দুটো স্লিপই মনে রাখবে, একটা ঘুমানো, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে পিছলে যাওয়া, স্লিপ। তারপরে তোমার লাফ, টল, এটসেট্রা গাদা গাদা আছে। এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বগুলো মেনলি অবজেক্ট নেয় না। বুঝতে পারা গেছে? এরপর আসা যাক আমাদের আজকের লাস্টে আমরা যে টপিকটা করবো বলেছিলাম, আমি কিন্তু এখানে এটা ডিটেলসে বলছি না, এগুলোর এগুলোর স্পেশাল অ্যাডভান্স ক্লাস আছে। আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য এই দুটো কোশ্চেন দিয়েছি, যে আমাদের পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে, এরর ফাইন্ড করতে বলে বা রিরাইট দ্য সেন্টেন্স করতে বলে, সেক্ষেত্রে আমাদের এই বেসিক্স গুলো আমাদের কিভাবে কাজে লাগবে। দেখো, প্রথমের এক্সাম্পলটা আছে, হি এক্সপ্লেন্ড অ্যাবাউট দ্য কোশ্চেন কেয়ারফুলি, ঠিক আছে। এটা হচ্ছে মেনলি প্রিপোজিশন চ্যাপ্টারের এরর। আমরা অনেক রুল পড়েছি, ডিসকাসের সাথে অ্যাবাউট হয় না, এক্সপ্লেনের সাথে অ্যাবাউট হয় না, ইন্টারের সাথে ইনটু হয় না, কেন হয় না, এরকম গাদা গাদা রুল আছে, ঠিক আছে। এগুলো কেন হয় না, কোনো কোনো তো কারণ থাকবে। সেই বেসিক্সটা বা সেই লজিকটা আমরা এখানে দেখবো। ভালো করে দেখো, আমরা এতক্ষণ যেটা পড়ে এসেছি সেটা থেকেই কিন্তু এগুলো সলভ হয়ে যাবে। এখানে বলা আছে, হি এক্সপ্লেন্ড অ্যাবাউট দ্য কোশ্চেন কেয়ারফুলি। দেখো এখানে এক্সপ্লেনটা কি, এক্সপ্লেনটা হচ্ছে ভার্ব, হিটা কি, হিটা হচ্ছে সাবজেক্ট, প্রোনাউন, ঠিক আছে। এবারে দেখো, হি এক্সপ্লেন্ড, আমি যদি সেন্টেন্সটা এতটা পর্যন্ত বন্ধ করে দিই, আমি যদি সেন্টেন্সটা এতটা পর্যন্ত মুছে দিই, এতটা পর্যন্ত যদি আমি মুছে দিই সেন্টেন্সটা, যেটা নয় এটা নয়, এতটা পর্যন্ত আগে পড়ো, হি এক্সপ্লেন্ড। তাহলে হি এক্সপ্লেন্ড সেন্টেন্সটা কি কমপ্লিট? হি এক্সপ্লেন্ড সেন্টেন্সটা কি কমপ্লিট হচ্ছে? একদম না, সেন্টেন্সটা এখানে কমপ্লিট হচ্ছে না। এরপরে কিছু একটা লাগবে, সি এক্সপ্লেন্ড হোয়াট, হি এক্সপ্লেন্ড মানে সে কি এক্সপ্লেন করেছে, হি এক্সপ্লেন্ড কি এক্সপ্লেন করেছে, মানে এই যে ভার্বটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে মেন ভার্বটা আছে, হি এক্সপ্লেন্ড বলে কি এতটুকুর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে? এটা না, হচ্ছে না। আমি যদি এবারে পুরো সেন্টেন্সটাকে তোমার পার্টস অফ স্পিচে ভাঙি, তাহলে কি দেখাবো, অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পর যেটা থাকে সেটা হচ্ছে কি প্রিপোজিশনাল অবজেক্ট। আর কেয়ারফুলিটা কি, কেয়ারফুলটা হচ্ছে অ্যাডভার্ব, যেহেতু ভার্বকে কোয়ালিফাই করেছে তার জন্য এটা অ্যাডভার্ব। আমি বলছি, আমি তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, চিন্তা করো না। দেখো, অ্যাডভার্ব অফ ম্যানার এটা, ঠিক আছে। দেখো, আমি যদি হি এক্সপ্লেন্ড পর্যন্ত পড়ি, হি এক্সপ্লেন্ড পর্যন্ত যদি পড়ি, তাহলে আমরা কি দেখতে পাবো, যে এক্সপ্লেন্ডের পর সেন্টেন্সটা আমাদের কমপ্লিট হয়নি, ঠিক আছে। এক্সপ্লেনের পর এই মেন ভার্বের একটা কিছু আমাকে বলতে লাগবে, হি এক্সপ্লেন হোয়াট, সে কে এক্সপ্লেন করেছিল, সে কোনো কথা এক্সপ্লেন করেছিল, সে কারোর সঙ্গে কোনো ঝগড়া এক্সপ্লেন করেছিল, কারোর সাথে কিছু হয়েছিল সেটা এক্সপ্লেন করেছিল, আমাকে তো কিছু বলতে হবে, একটা কোশ্চেন এক্সপ্লেন করেছিল, একটা অ্যান্সার এক্সপ্লেন করেছিল, আমাকে তো এটা কিছু বলতে হবে। তাহলে এই এক্সপ্লেনের একটা কি লাগবে, একটা অবজেক্ট লাগবে। কিন্তু যদি আমরা এখানে প্রিপোজিশন বসিয়ে দিই, তাহলে এই এক্সপ্লেনটা কি পাচ্ছে না, অবজেক্ট পাচ্ছে না। এই অবজেক্টটা তখন কার হয়ে যাচ্ছে, এই প্রিপোজিশনের অবজেক্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এখানে অ্যাবাউটটা ইউজ করতে পারবো না। আমাদেরকে যে সে কি এক্সপ্লেন করেছিল, এটা কথাটা কমপ্লিটই হচ্ছে না, সেই এক্সপ্লেনের আমাকে একটা অবজেক্ট দিতে হবে। তাহলে আমি যদি এখানে অ্যাবাউটটা উড়িয়ে দিই, এখানে যদি আমি অ্যাবাউটটা উড়িয়ে দিই, তাহলে আমরা এখানে কি কি দেখতে পাবো, দাঁড়াও, এখানে যদি আমরা অ্যাবাউটটা উড়িয়ে দিই, তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে যদি অ্যাবাউটটা আমরা উড়িয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এবারে আমরা কি পাচ্ছি, এই এক্সপ্লেনের অবজেক্ট পেয়ে যাচ্ছি, এই এক্সপ্লেনের অবজেক্ট পেয়ে যাচ্ছি। কে সেই অবজেক্ট, এটা হচ্ছে কোশ্চেনটা। তাহলে ই এক্সপ্লেন হোয়াট, দ্য কোশ্চেন, এক্ষেত্রে আমরা অবজেক্ট পেয়ে যাচ্ছি। তারপর আমরা আসছি কেয়ারফুলি। বুঝতে পারা গেছে? আমি কিন্তু এখনো বলছি, এটা শুধু আমি দেখাচ্ছি যে আমরা যে এতক্ষণ যে বেসিক্সটা পড়েছি, সেই বেসিক্স থেকে আমরা কিভাবে সলভ করতে পারি, এগুলোর উপরে ডিটেলস ক্লাস আসছে। তারপরে এররটা দেখো, হি ইন্ট্রোডিউস টু রোজমি, এটা কোন চ্যাপ্টারের এরর, এটা প্রোনাউন চ্যাপ্টারের এরর।
আমরা প্রোনাউনের গাদা গাদা রুল পড়েছি, যে প্রোনাউনের পর অ্যাবসেন্ট, প্রেজেন্ট, অ্যাডজাস্ট, অ্যাপ্লাই, অ্যাভেল, সাবমিট, আরো যত রকমের ভার্ব আছে, রিজাইন, রিকনসাইল, এক্সার্ট, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ নয় এক্সার্ট, এইসব জিনিসগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমাদের কি, তারপরে আমাদের কি প্রোনাউন বসে, তারপরে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। কি বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? হি থেকে হিমসেলফ, হি থেকে হিমসেলফ, ঠিক আছে, আই থেকে মাইসেলফ, এগুলো হচ্ছে আমাদের কি রিফ্লেক্সিভ প্রোনাউন। কালকে প্রোনাউনের অ্যাডভান্স ক্লাস স্টার্ট হবে, কালকে দেখতে পাবে। তাহলে এখানে আমরা এই উদাহরণগুলো পেয়েছি যে ইন্ট্রোডিউসড, এটার পর কি হবে, আমাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে। কিন্তু কেন আমরা এখানে রিফ্লেক্সিভ কেন বসাবো, মানে এই এই সেন্টেন্স, এই ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর পর আমরা কেন রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো, তার কারণটা কি? চলো ভাঙা যাক। এটাকে যদি আমরা ভাঙি, এটা ভার্ব, এটা আমাদের কি সাবজেক্ট, ঠিক আছে, এটা আমাদের কি প্রিপোজিশন, আর এটা আমাদের কি প্রিপোজিশনাল অবজেক্ট নাউন। এবার একটা কথা বলো, টু রশ্মি, যখন টু কিছু লেখা হয়, টু দিয়ে কিছু লেখা হয়, তাহলে কি আমরা যখন চিঠি লিখি ফ্রম আর টু দিই, ফ্রম হচ্ছে যে পাঠায় আর টু হচ্ছে যে রিসিভ করে, তাহলে সেন্টেন্সের মধ্যেও টু হচ্ছে কি, টু রশ্মি, মানে রশ্মি রিসিভ করছে এই অ্যাকশনটা। তাহলে হি ইন্ট্রোডিউস, কাউকে তো একটা ইন্ট্রোডিউস করেছে, কাকে ইন্ট্রোডিউস করেছে, কাকে ইন্ট্রোডিউস করেছে, যাকে রশ্মি রিসিভ করছে, ঠিক আছে। আমি এখান থেকে টুটা হাটিয়ে দিতে পারি না, কারণ এক্ষেত্রে আমাদের সেন্টেন্সটার মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ টু রশ্মি আমাদেরকে সেন্টেন্সটা মানে কি বলেছে, যে রশ্মিকে কারোর সম্পর্কে কিছু বলছে, কাউকে ইন্ট্রোডিউস করছে, নিজেকে ইন্ট্রোডিউস করতে পারে, বা অন্য কাউকে, তার ভাইকে, তার দাদাকে, তার মাকে, তার বাবাকে, কাউকে ইন্ট্রোডিউস করছে। তাহলে এখানে ইন্ট্রোডিউস কাকে করছে, এখানে একটা জিনিস, হি ইন্ট্রোডিউসড, এখানে কি সেন্টেন্সটা কমপ্লিট, হি ইন্ট্রোডিউসড হয়ে গেল, সে ইন্ট্রোডিউসড, হি ইন্ট্রোডিউসড হয়ে গেল কি, সেন্টেন্সটা কমপ্লিট না, সেন্টেন্সটা কমপ্লিট নয়, এখানে কাকে ইন্ট্রোডিউস করছে আমাদের একটা তাকে বলতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি লাগাতে হবে, এক্ষেত্রে আমাকে লাগাতে হবে হিমসেলফ। বুঝতে পেরে গেছে? তাহলে আমরা যদি সেন্টেন্সটা প্রথমে পড়ছি হি ইন্ট্রোডিউসড, তাহলে এখানে এই পুরো সেন্টেন্সটা না পড়ে আমরা ভার্ব পর্যন্ত পড়বো, হি ইন্ট্রোডিউসড, সেন্টেন্সটা কি কমপ্লিট? আমরা বুঝতে পারছি না, সেন্টেন্সটা কমপ্লিট নয়। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে কাউকে লাগাতে হবে। কাকে লাগাবো? সে নিজেকে বলতে পারে, অন্য কাউকে বলতে পারে, এখানে অন্য কারোর আর অপশন নেই, এখানে কার অপশন দেওয়া আছে, এখানে সাবজেক্ট নিজেকে ইন্ট্রোডিউস করছে, কার কাছে ইন্ট্রোডিউস করছে, রশ্মির কাছে ইন্ট্রোডিউস করছে। এই কারণে আমরা এই বড় সড়ো রুলগুলো বানিয়েছি, যেমন হচ্ছে অ্যাবসেন্ট, অ্যাডজাস্ট, অ্যাপ্লাই, ইন্ট্রোডিউস, এগুলোর পর কি হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। বুঝতে পেরে গেছে? তাহলে হি ইন্ট্রোডিউসড হুম, হি ইন্ট্রোডিউসড হিমসেলফ, এটা হচ্ছে আমাদের কি, রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমরা এখানে কি দেখলাম, হিট, এটা হচ্ছে আমাদের কি, এখানে একটা অবজেক্ট লাগছে, তার জন্য এগুলো কি আমাদের ট্রানজিটিভ ভার্ব। দেখতে পেলে এরও অবজেক্ট আছে, এটা আমাদের ট্রানজিটিভ ভার্ব, এরও অবজেক্ট আছে, এটা আমাদের কি, ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা প্রথমে আরেকবার বলে দিচ্ছি আমরা এগুলোকে কিভাবে এক্সপ্লেন করলাম। প্রথমে আছে হি এক্সপ্লেন্ড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি, এই সেন্টেন্সটার মধ্যে যদি আমরা ভার্ব পর্যন্ত পড়ি হি এক্সপ্লেন্ড, তাহলে আমরা কি দেখবো, এখানে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে। হি এক্সপ্লেন, কিছু একটা এক্সপ্লেন করেছে, সেই কি এক্সপ্লেন করেছে সেটার জন্য কি দরকার, আমাকে বলতে হবে সেটা কি এক্সপ্লেন করেছে, তবে যে সেন্টেন্সটা কমপ্লিট হবে। কিন্তু এখানে যদি আমাদের অ্যাবাউটটা থাকতো, প্রথমে যে এক্সাম্পলটা ছিল অ্যাবাউট, সেই অ্যাবাউটটা যদি থাকতো, তাহলে অ্যাবাউটটা প্রিপোজিশন হয়ে যেত, এরপরে যেটা আসতো সেটা প্রিপোজিশনের অবজেক্ট হয়ে যেত। এই কারণে আমাদেরকে কি করতে হলো, অ্যাবাউটটাকে এখান থেকে অমিট করতে হলো। অ্যাবাউটটা অমিট করে আমরা কি দেখতে পেলাম, আমাদের যে মেন ভার্ব আছে সে অবজেক্ট পেয়ে যাচ্ছে এবং সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। বুঝতে পারা গেছে? সেম ভাবে নেক্সট এক্সাম্পল আমরা কি দেখতে পেলাম, হি ইন্ট্রোডিউসড, এতটা পর্যন্ত যদি আমরা পড়ি, তাহলে এখানেও কিন্তু হি ইন্ট্রোডিউসড, কি ইন্ট্রোডিউসড করেছে, কাকে ইন্ট্রোডিউস করেছে আমরা কিছু বুঝতে পারছি না। এখানেও আমার একটা অবজেক্ট লাগবে, সে অবজেক্টটা কি, সে যেহেতু এখানে অন্য কোনো কথা বলা নেই, নিজে কি ইন্ট্রোডিউস করবে, হিমসেলফ লাগাতে হবে। বুঝতে পারা গেছে? আর টু রশ্মি কার কাছে, রশ্মির কাছে। তো এগুলো আমরা, আমি আবারও বলছি এগুলো কিন্তু এখানে ডিটেলস ক্লাস নয়, আমি জাস্ট দেখালাম যে আমরা বেসিক্স থেকে কিভাবে এগুলো সলভ করতে পারি, বা বেসিক্স আমাদেরকে কিভাবে হেল্প করবে, ঠিক আছে। তো চলো আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করলাম। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট অবশ্যই করে নিও। আর তার সাথে যদি পিডিএফ পেতে হয় তাহলে পিডিএফ এর লিঙ্ক আমি, পিডিএফ এর টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিও, ঠিক আছে। বুঝতে পারা গেছে? চলো টাটা, কালকে দেখা হচ্ছে নেক্সট ক্লাস প্রোনাউনের সাথে, যেটা অ্যাডভান্স লেভেলের ক্লাস স্টার্ট হবে। আমাদের বেসিক্স ক্লাস স্টার্ট, বেসিক্স ক্লাস স্টার্ট হয়েছিল, 4টে ক্লাস হয়ে গেছে, বেসিক্স ক্লাস আজকে শেষ হয়ে গেল, কাল থেকে আমাদের প্রোনাউনের অ্যাডভান্স ক্লাস স্টার্ট হবে। টাটা।